নমস্কার, আলোর দিশা অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আলোর দিশার প্রয়োজনীয়তা আমাদের প্রত্যেকের রয়েছে, কারণ জীবনের আরেকটা নাম বোধহয় সমস্যা। জীবন থাকে, সমস্যা অবশ্যই আসবে, কিন্তু সমস্যায় আপনি কি করবেন? ভয় পাবেন, আতঙ্কিত হবেন, কান্নাকাটি করবেন? একদম নয়। একটা বলিষ্ঠ মানুষের হাতের সাহায্য আপনার দরকার, যে শক্ত করে আপনার হাতটা ধরে আপনাকে টেনে বের করে আনবে আপনার জীবনের সমস্যা থেকে। আজকে আলোর দিশা অনুষ্ঠানে জীবনের ঠিক সেরকম সমস্যাগুলো নিয়ে কথা বলবো, যে সমস্যাগুলো আমাদের সংসারে লেগেই থাকে, আর কিভাবে সেই সমস্যাগুলো থেকে নিজেদেরকে বের করে আনবো, আবার কিভাবে সুখী জীবন, সুখী সংসার আমরা লাভ করব, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এমন একজন মানুষের সঙ্গে, যে মানুষটিকে বছরের পর বছর টিভির পর্দায় আপনারা দেখছেন, যার বক্তব্য, যার মন্তব্য, যার আলোচনা, যার রিসার্চ ওয়ার্ক, যার আধ্যাত্মিকতা সবকিছু আপনাদেরকে মুগ্ধ করেছে। সেই মানুষটির সঙ্গে কথা বলবো শুধুমাত্র আপনাদের জন্য। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন স্বর্ণপদক এবং স্বর্ণমুকুট প্রাপ্ত দীনেশ আচার্য। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। হরি ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিবন্ধনমৃত্যুর্মুক্ষীয়মৃতা নমো শিবায় নমো নমঃ। নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক দীনেশ আচার্য। সর্বপ্রথম আমি আমার মাতা পিতা, আমার গুরুজন, আমার ইষ্ট দেবীকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। একদম, আসলে কথায় আছে না, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। মা বাবার কথা মেনে চলতে হয়। আর প্রথমেই মানে বহুদিন পর ওনার সঙ্গে আমি আবার অনুষ্ঠান করছি, লাইভ অনুষ্ঠান। উনি প্রথমে আমাকে বললেন যে সুস্মিতা, মা বাবার একটি আদেশ আছে যে যারা আর্থিকভাবে সচ্ছল নয় তাদের পাশেও তুমি দাঁড়িও, এবং সেই কাজটা আপনি কিন্তু নিপুণতার সাথে করছেন। আর সে কারণে বোধহয় গৃহমন্দিরে বিশেষ কিছু ব্যবস্থা আছে আপনার। এটা একটু বলে দিই, মানে এর কথা হচ্ছে অনেকেরই ধারণা আছে জ্যোতিষ মানে ভীষণ টাকার ব্যাপার, কিছু ব্যাপার হয় না। আপনি ডক্টরের কাছে গেলেন কোন একটা রোগ নিয়ে, আপনি ডক্টরের কাছে গিয়েই দেখছেন ডক্টরের বেশ অপারেশনের বেশ কিছু অস্ত্রপাতি রয়েছে, মানে আপনার রোগ কিন্তু দ্বিগুণ বেড়ে গেল, আপনি অটোমেটিক ভয়ভীত হয়ে গেলেন। একটা মানুষের মনের ভিতরে একটা মানে রেকর্ডিং এরকম হয়ে গেছে যে জ্যোতিষের কাছে যা মানে হয়তো অনেক টাকার ব্যাপার, অনেক খরচ সাপেক্ষের ব্যাপার, তো অনেকে আসতে চাইছে কিন্তু মনে তার কোনো প্রকার এই আর্থিক দিকের জন্য তাকে আসতে দিচ্ছে না। তাদের জন্য বলবো, নদিয়া জেলার হরিণঘাটাতে আমার নিজস্ব গৃহমন্দির। আমি একদম দেখুন, আমি কিন্তু কোনো খুব ভীষণ বড় তান্ত্রিক পরিবারের ছেলে নয়, আমার জন্ম কামাখ্যা কুলে নয়, আর তারাপীঠ কুলেও নয়। যারা বলে তাদেরটা আমি জানি না, কিন্তু আমারটা আমি জানি। একদম সাধারণ একটা গ্রাম বাংলার ছেলে। যারা আমার গৃহমন্দিরে যাবেন দেখবেন আমার বাড়িতে এরকম একটা ব্যাপার রয়েছে, আমার গৃহমন্দির থেকে সন্ধ্যা 7টার পর আপনি বাড়ি আসতে পারবেন না। মানে সেরকম কোনো এখনো পরিস্থিতি নেই যে আপনি 7টার পরে সেরকম কোনো পরিবহন আছে যে আপনি সেখান থেকে কোনো প্রকার আসতে পারবেন। যাই হোক, তো যারা আমার গৃহমন্দিরে আসবে, অ্যাকচুয়ালি এটা আমার মা এবং বাবার একটা আদেশ যে একটা মানুষ আমার বাড়িতে আসবে, অ্যাকচুয়ালি আমাদের একটা পরম্পরা কিরকম হয়, অতিথি দেবো ভব, অতিথি দেবতার সমান। তো একজন মানুষ আসলো একটা প্রবলেম নিয়ে, আসার পরে প্রবলেমটা আমি দেখলাম, কিন্তু দেখার পর একটা অ্যামাউন্ট বললাম যেটা খরচ, মানুষটা খুব মানে তার কাজেরটা প্রয়োজন খুব, কিন্তু যে অর্থটা আমি ডিমান্ড করলাম সে দিতে পারলো না। ব্যাপারটা হচ্ছে মানুষটা দুঃখী হয়ে গেল। তো অতিথি দেবো ভব, আমার গৃহমন্দির গৃহ আগে, তো যে গৃহের ব্যাপার রয়েছে, মানে সে একজন দেবতা অসন্তুষ্ট হয়ে যাবে, সেটা হচ্ছে আমার মা বাবার মানে রেকলি এটা ঠিকঠাক পছন্দ নয়। তাই তাদের কথা অনুযায়ী যে সম্পূর্ণ বিনামূল্যে করতে হবে সেটা নয়, আমি এটা পরিশ্রম করব, আমার পারিশ্রমিকের প্রয়োজন নেই, যতটুকু খরচ ততটুকু অর্থ নিয়ে অন্তত তাদের কাজটা যাতে কমপ্লিট করে দেওয়া যায়, তার জন্য কিন্তু আমার গৃহমন্দিরে আর্থিক দিক সংকট অবস্থা মানুষদের কিন্তু একটা বিশেষ সুযোগ রয়েছে। দারুণ এই সুযোগ, আর এই সুযোগে অনেকে কিন্তু লাভবান, উপকৃত, এবং মানুষের ভালো করলে সেটা কিন্তু রিটার্ন হয়ে আসে, ভালো কিন্তু অবশ্যই তাদের হয়। এবং আমরা একটু ভালো করার চেষ্টা করি না, অন্যের ভালো একটু ভাবি, উনি যে কাজটা করছেন সেই কাজটাকে একটু অনুসরণ করি বা অনুকরণ করি, জীবনে হয়তো আমরাও অনেক কিছু পাবো। আজকে যে সাবজেক্টটা আমরা নির্বাচন করেছি, আসবো, ফোনটাও নেব, যে সংসারে অশান্তি লেগেই রয়েছে, সন্তানকে নিয়ে অশান্তি বা হাজবেন্ড ওয়াইফের মধ্যে অশান্তি, কিছুতেই সংসারটা ওই সুখী সংসার হচ্ছে না। সত্যি কি আপনার এই অশান্তির সংসার থেকে আপনাকে সুখী সংসারে কনভার্ট করে দেওয়া সম্ভব? আজকে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আলোচনায় যাওয়ার আগে কি ফোনটা নেব? কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ, নমস্কার। কে বলছেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নামটা শুনবো দাদা। তার আমার না ছেলের নাম শুনবো। অধীর ব্যানার্জি। অধীর ব্যানার্জি। তার মায়ের নামটা একটু বলবেন, মানে আপনার ওয়াইফের নাম? আরতি ব্যানার্জি। আর একটুখানি শুনবো ওর আনুমানিক বয়সটা কত, এখন কত বছর চলছে, শুধুমাত্র এটা বলুন।
28 বছর। 28 প্লাস। আচ্ছা বলুন কি প্রশ্ন আছে আপনার, কি জানতে চাইছেন? কেরিয়ার সম্বন্ধে এবং সামনে বিয়েটা। আচ্ছা সবার আগে একটা কথা বলছি, দেখুন প্রথম দিক হচ্ছে আপনার ছেলের রবির যে পজিশন, রবি গ্রহের পজিশন খুব বেটার, অর্থাৎ ওর কর্মযোগ নিয়ে আপনার খুব বেশি চিন্তিত হওয়ার কারণ নেই। কর্ম ওর আছে এবং বেটার কর্ম আছে। সমস্যা কি বলুন তো, শনি গ্রহের একটু ডিস্টার্ব রয়েছে। কর্ম ওর হবে কিন্তু সেই কর্ম কতক্ষণ স্থায়ী হবে, মানে দেখবেন বারবার কর্মের পজিশন চেঞ্জ হতে হচ্ছে ওকে। তাই হচ্ছে কর্মস্থান পরিবর্তন হচ্ছে লাইটে ডিস্টার্ব করছিল না? আপনি শুনতে পাচ্ছেন কর্মের কি কোনো স্থান পরিবর্তন হচ্ছে? না না না, কোনো কি হচ্ছে না, সেরকম কর্ম ভালোই আছে। আচ্ছা ওটা আমি আপনাকে যেটা বলছি শুনুন, স্থায়ী দেখুন কর্ম, আমি কি বললাম, রবি গ্রহের পজিশন ভালো রয়েছে। রবি গ্রহের পজিশন ভালো, রবি পিতৃকারক গ্রহ, রবি গ্রহের পজিশন ভালো থাকলে তার কেরিয়ার নিয়ে চিন্তিতর কারণ নেই, কর্ম তো আছে সুনিশ্চিত। কিন্তু কি বললাম, শনি গ্রহের একটু ডিস্টার্ব থাকার কারণে বলছে কর্মযোগ পরিবর্তন হওয়ার সম্ভাবনা অত্যাধিক পরিমাণে বেশি, মানে যে কর্ম করছে সেটা বাদ দিয়ে অন্য কোনো কর্ম করার সময়টা বেশি আছে। সবে তো 28 বছর, এখনো তো জীবন অনেক পেরিয়ে রয়েছে। মোটামুটি আপনার ছেলে কর্ম করছে কতদিন হয়েছে? হ্যাঁ কর্ম করছে। কতদিন হয়েছে? বিয়ের ব্যাপারটা কি হবে? একদম দাদা, বিয়েতে যাব তার আগে ওনার প্রশ্নের উত্তর দিন। আপনার ছেলে যে কর্মটা করছে, ও যে জব করছে, কতদিন হয়েছে? নিজে বিজনেস করছে। নিজের ছেলে। আচ্ছা মানে কোনো জব করছে না তাই তো? না না জব করছে না, নিজে পার্সোনাল। বিজনেসটা কতদিন হচ্ছে করছে? ওই ধরুন অ্যাকাউন্টেন্সি। কতদিন হচ্ছে বিজনেসটা করছে, কতদিন হচ্ছে? 7 বছর হবে, 7 ইয়ার্স। আচ্ছা একই বিজনেস করে যাচ্ছে তো? একই বিজনেস করে যাচ্ছে। আচ্ছা খুব বেটার। দেখুন চাকরির জায়গাটা আর বিজনেসের জায়গাটা একটু আলাদা হয়। যদি চাকরি করে মানে চাকরির ক্ষেত্র হয় সেক্ষেত্রে বললাম কি কর্মস্থান পরিবর্তন একটা ব্যাপার থাকবে, কিন্তু বিজনেস যদি করে বিজনেসের মানে বিজনেসের স্থান পরিবর্তন হবে না, কিন্তু বিজনেসের ডেভেলপমেন্ট 100% হবে। কারণ রবি আমাদের মান যশ খ্যাতি অর্জন করায়। কর্ম ভালো হলে নিশ্চয়, কর্ম যদি ভালো না হয় তাহলে তো মান যশ খ্যাতি হবে না, অর্থাৎ এর কর্ম ভালো হওয়ার যোগ রয়েছে, রবির পজিশন ভালো আছে। নেক্সট আপনার প্রশ্ন ছিল বিয়ের দিক। বিয়ের দিক নিয়ে কোনো সমস্যা নেই, কারণ শুক্র গ্রহ এদিকে রবি দুটোই ওর যথেষ্ট ভালো রয়েছে। হয়তো একটু লেট ম্যারেজ আছে কিন্তু কোনো অসুবিধা হবে না। কেমন? আচ্ছা ওকে দাদা, সঙ্গে থাকুন, শুনতে থাকুন, আর প্রয়োজনে যোগাযোগ করবেন। এটা না ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ যোগাযোগ করলে জীবনের, কারণ এখানে তো দেখুন কয়েকটা সেকেন্ডের মাত্র আলোচনা, কিন্তু চেম্বারে গেলে একটা বিস্তারিত আলোচনা থাকে, স্যাটিসফ্যাকশনটা পুরো 100% কিন্তু হয়। আমরা আলোচ্য বিষয়ে চলে আসবো, এই যে সংসারে অশান্তি, সন্তানকে নিয়ে অশান্তি, সন্তান অবাধ্য, সন্তান কথা শুনছে না, কুসঙ্গে মিশে যাচ্ছে, বাজে কিছু বন্ধু বান্ধবের সঙ্গে জড়িয়ে যাচ্ছে, বা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, হাজারো প্রবলেম। প্রথমত একটা বিষয় কি, আমরা ম্যাক্সিমাম সময়ে মানে যে কেউ এই যে আমরা লাইভ অনুষ্ঠান করছি না, এক্ষেত্রে 98% অ্যাস্ট্রোলজার কিন্তু ফার্স্টেই ডেট অফ বার্থ, টাইম, প্লেস চাই। ইভেন আমিও চাই যখন প্রপারভাবে তার বিচারটা হবে, আমি চাই তার ডেট অফ বার্থ, টাইম, প্লেস এটা দেখে তার হরোস্কোপটা টোটাল বিচার করে গ্রহের কি কন্ডিশন আছে, কি পজিশন আছে, দশা মহাদশা কি চলছে, কোন দশায় তার জন্ম হয়েছে, তার জন্মছকে এক্সাক্ট কোনো দোষ আছে কিনা, এই দিকগুলো বিচার করি। কিন্তু একটা দিক সবসময় আমরা মিসগাইড করে যাবে না। ব্যাপার হচ্ছে আমাদের যেমন ভারতীয় একটা প্রাচীন চিকিৎসা শাস্ত্র আছে যার নাম হচ্ছে আয়ুর্বেদিক শাস্ত্র। তো ব্যাপারটা হচ্ছে আমরা অন্য আয়ুর্বেদিক শাস্ত্র ছাড়া বা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট ছাড়া অন্য যে কোনো ট্রিটমেন্টে গেলে আমাদের শুধু বেসিক সেই ট্রিটমেন্টের দিকই ধরা হয়, কিন্তু যখন আয়ুর্বেদিক ট্রিটমেন্টে যাওয়া হয় তখন কি হয়, মানে অল ওভার দিক কোথা থেকে তৈরি হচ্ছে এবং এটা একদম সেই গোড়া সেখান থেকেই কিন্তু তোলা হয়। যার কারণে আয়ুর্বেদিক কোনো ট্রিটমেন্ট দ্বারা যদি কোনো মানুষ একবার কোনো রোগ থেকে রিকভারি হয়, তার সেই রোগ আর কখনো হবে না, ফিরে আসে না। তেমনি বলছে যদি মানে গোড়া থেকে টোটাল বিষয়টা জানা যায়, গোড়া থেকে বিষয়টা জানা যায়। আমরা সাংসারিক অশান্তি হচ্ছে, আমরা ম্যাক্সিমাম সময় ভাবছি সাংসারিক যখন অশান্তি হচ্ছে তাহলে গ্রহের পজিশন দেখি, মাঙ্গলিক আছে কিনা দেখি, সন্তান অবাধ্য হচ্ছে তার শনি বা চন্দ্রের অবস্থান কেমন আছে দেখি, বেসিক একটা জিনিস মিসগাইড করে যায়, সেটা কি বাস্তু। আচ্ছা, আমরা কেউ বাস্তুটাকে বলতে চাই না যে আমার বাস্তুটাকে আগে দেখুন, বা আমরা মানে যারা জ্যোতিষী আছে তারাও কিন্তু বলেন আপনার বাস্তুটাকে আগে দেখান, দ্যাটস ফর মোস্ট মাইনাস পয়েন্ট। বাস্তু এমনই একটি সাবজেক্ট, দেখুন আপনি সারাদিন কাজকর্ম করছেন, আপনার বাড়িতে 5 জন ফ্যামিলি মেম্বার আছে, মনে করুন কোনো 2 জন সবসময় বাড়িতে থাকে, কোনো 3 জন বাড়িতে সারাদিন মানে কাজকর্ম করে বাইরে, সন্ধ্যার পরে বা একটা টাইম কাজের শেষে সে বাড়িতে ফিরছে।
এবং আপনার বাড়িতে ঢুকছে তারপরে অশান্তি হচ্ছে। বাইরে থাকলে তো অভ্যাসতে অশান্তি হওয়ার কথা নয়, বাড়িতে ঢুকছে বলে অশান্তি হচ্ছে। তাহলে আপনার মনে হয় না সবার আগে আপনার জানার প্রয়োজন যে আপনি যে বাস্তুতে আছেন সেটা আদৌ পারফেক্ট আছে কিনা? দেখুন আজকের দিনে একটা ব্যাপার হয়, সেটা কি জানেন, বলে মানে আমার মা বলতো, মানে ছোটবেলায় একটা মানে গল্প আছে। আমি একসময় কোনো একটা কারণে পিসিমার বাড়িতে গিয়েছিলাম, তো ভালো লাগতো, মানে মানে আত্মীয়ের বাড়িতে গিয়ে থাকা একটা অন্যরকম ফিল হতো। তো যাই হোক মাকে এসে বলছি, মা জানো পিসিমা কত ভালোবেসেছে, ছোট তো তখন, তোমার থেকে বেশি ভালোবেসেছে। তো মা তখন বলতো, মাসি হোক পিসি হোক ভাতের মতন নয়, মানে সরি ভুল বলে ফেলাম, চাল হোক মুড়ি হোক এটা ভাতের মতন নয়, আর মাসি হোক পিসি হোক সেটা মায়ের মতো নয়, মায়ের থেকে অত্যাধিক পরিমাণে যে বেশি ভালোবাসে সে হচ্ছে ডাইনি। মানে এটা আমার মায়ের একটা মানে আমার মায়ের ঠাম্মারা যে প্রবাদ বলতো সেই প্রবাদটা বলতো। এই যে কথাটা এখানে উল্লেখ করার কারণ কি, দেখুন আপনি ভালো আছেন, দেখবেন আপনার পাশের মানুষ ভালো চায় না। মানে কিছু মানুষ দেখবেন থাকে, আপনার ভালো চাকরি হচ্ছে, আপনার মেয়ের ভালো জায়গায় বিয়ে দিচ্ছেন, বা আপনি একটু ভালো খাচ্ছেন, আপনি একটু ভালো শাড়ি কিনে পড়েছেন, এই দিকগুলো তার যেন খুব জ্বলন হয়, খুব জ্বলন হয়। মানে ব্যাপারটা হচ্ছে কি, সে বলে না তেলে বেগুনে জ্বলার ব্যাপারের মানুষ কিছু কিন্তু থাকবেই অটোমেটিকলি, আপনার রিলেটিভের ভিতরে থাকুক, আপনার বাড়ির ভিতরে থাকুক, আপনার পার্শ্বিক থাকুক, থাকবেই। এই যে বিষয়গুলো আছে, মানুষের চোখ খুব খারাপ, দৃষ্টি ন সর্প বিশেষ অধিক বিষত্ব। দৃষ্টি এমন একটি বিষ যা সাপের বিষের থেকে অধিক ভাবা হয়, মানে অধিকতর বিষত্ব ভাব। তো এই যে হিংস্রতা ভাব, মানে এগুলো কিন্তু জন্মছকে প্রপালিত পাবো না, কিন্তু একটা জন্মছক বিচার করে পাবো না যে সেখানে বাস্তুদোষ আছে কিনা, একটা জন্মছক দেখে পাবো না যে সেক্ষেত্রে কেউ কোনো হিংসে করছে কিনা, কারোর কোনো খারাপ দৃষ্টি আছে কিনা, এটা পাবো না। আর জন্মছক দেখে কি পাবো না, না স্বামী স্ত্রী দুজন ভালো ছিল কিন্তু এখন তাদের বন্ডিং ভালো নেই, দীর্ঘ 5 বছর কি 7 বছর প্রেমের সম্পর্কের পর তারপরে বিবাহ সম্পর্কে মানে একটা বন্ধনে বর্ধিত হচ্ছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে সেই বাড়ির মেয়ে বা স্ত্রী বা সেই বাড়ির সেই যে তার স্বামী অন্য কোনো সম্পর্কে যুক্ত হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর ভিতরে একটা বন্ডিং এরকম ডিস্টার্বে চলে গেছে, ডিভোর্সের পর্যায়ে চলে গেছে। হতে পারে এক্ষেত্রে আপনাদের উপরে কেউ কোনো তন্ত্র প্রয়োগ করছে। এগুলো কি হয়, আমরা জ্যোতিষ বিচার করে ছক বিচার করে কিন্তু এগুলো পাবো না। 3টে বিষয় কোনো প্রকার পাওয়া সম্ভব নয় জ্যোতিষ বিচারে, হরোস্কোপ বিচারে, ডেট অফ বার্থ টাইম দিয়ে। কি পাওয়া যায় না, এক পাওয়া যায় না যে তার উপরে কেউ কোনো তন্ত্র প্রয়োগ, কেউ কোনো কালা জাদু, কোনো বান ক্রিয়া টোটকা কিছু করেছে কিনা, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে বাস্তুর কোনো প্রবলেম আছে কিনা, জন্মছক দেখে কিছুটা অনুমান করা যায় জাতকের গৃহে বাস্তুদোষ আছে, কি দোষ আছে প্রপারলি বোঝা যায় না। এই বাস্তুদোষের আবার কারণ আছে, যে বাস্তুটাকে কেউ কিছু ক্রিয়া করে খারাপ করলো, না অটোমেটিকলি খারাপ হলো, না পূর্ব থেকেই খারাপ ছিল। আর থার্ড পর্যায়ে কি বললাম, থার্ড পর্যায়ে হচ্ছে অপরের দৃষ্টি। অনেকে দেখবেন আপনার বাড়ি থেকে মানে আপনারটা কথা নেওয়ার পর এরকম করে নিঃশ্বাস নিয়ে মনে হচ্ছে সব শুকিয়ে যাচ্ছে, একদম এই যে হাই লাগা, লোকের চোখ লাগা হয় না। অনেক বাচ্চারা দেখবেন মানে হঠাৎ করে দুধ খেতে খেতে মুখ দিয়ে দুধটা তুলে ফেলছে, বা কারোর সামনে দুধ খাওয়ানোর পর একটা শরীরটা অসুস্থ হয়ে যাচ্ছে। এই যে ব্যাপারগুলো থাকে, সবার দৃষ্টি কিন্তু সমান নয়। এই যে বলে মায়ের থেকে অত্যাধিক ভালোবাসা, এটা কিন্তু সমান নয়। মানে ছোট্ট একটা গল্প, আরো একটা গল্প বলি, একদম একটু প্লিজ লাইনে থাকবেন, ভগবান শ্রীহরি নারায়ণ যখন বামন রূপ ধারণ করেছিল, এত রূপমুগ্ধ ছিল যে সে যখন বলিরাজার দমনের জন্য যাচ্ছিল, তখন একটা মানে বলিরাজারই এক বোন, সে দেখে বলেছিল এত সুন্দর সন্তান বা এত সুন্দর একটি বালক, এরকম একটি বালক হলে আমার বুকের মানে অমৃত সমান এই স্তন দুগ্ধ পান করাবো। পরবর্তী সময় যখন বিশাল রূপ ধারণ করে বলিরাজাকে ধ্বংস করছে, তখন মানে সেই নারী বলছে, যদি মানে ইনি হচ্ছে প্রথম হচ্ছে মমতার স্বরূপ বলল। নারীর অনেকগুলো ভাগ আছে, বিশেষ করে দেখবেন পুরুষের থেকে, মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ যারা অনুষ্ঠান দেখছেন, পুরুষের থেকে হিংসত্ব ভাবটা কিন্তু নারীর ভিতরে একটু বেশি, মেয়েদের ভিতরে একটু হিংসত্ব ভাব বেশি থাকে। তো সেক্ষেত্রে মানে নারী ভিন্ন রূপী, মানে এই যে ময়ের ভীষণ বিস্তীর্ণ। পরবর্তী সময় যখন এই বালক ভীষণ রূপ ধারণ করে বলিরাজাকে ধ্বংস করছে, তখন সে বলছে যে এইরকম যদি বালক হয় তাহলে আমার স্তন অমৃত সময় স্তন দুগ্ধ পান তো করাবো, কিন্তু সেই স্তন দুগ্ধে আমি কালকূট নামক বিষ লাগিয়ে পান করিয়ে দেবো। এই যে মানে একদিকে একই সময়ে তার ভিন্ন রূপের জন্য কখনো মাতৃস্নত্ব ভাব, কখনো আবার অসুরত্ব ভাব,
মানে ভগবান কিন্তু তাকে সেই মতোই সাই দিল, যার ফলে দেখা যাচ্ছে মানে তার পরবর্তী জন্মে যখন ভগবান শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করলো, আর সেই দৈত্য কুমারী সে পরে আবার পুতনা রাক্ষসী রূপে জন্মগ্রহণ করলো, যে সেই স্তন দুগ্ধ খেয়ে তাকে হত্যা করলো। তা এই যে বিষয়গুলো মনের ভাব একটা বহির্প্রকাশ থাকে, যা আমাদের ভিতরে প্রত্যেকের কিছু না কিছু আছে। ফোনটা নিয়ে নি, তারপর আবারও কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমরা ফিরছি। কে আছেন? নমস্কার। একদম। কে বলছেন দিদি ভাই? আমি বলছি গীতা ভট্টাচার্য। কোথা থেকে বলছেন? গুপ্তিপাড়া থেকে বলছি। আচ্ছা, গুপ্তিপাড়া থেকে। কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ে। মেয়ের নাম কি? অর্পিতা ভট্টাচার্য। অর্পিতা ভট্টাচার্য। বেশ, আপনার নামটা আরেকবার বলুন। গীতা ভট্টাচার্য। গীতা ভট্টাচার্য, অর্পিতা ভট্টাচার্য। মেয়ের বয়সটা বলবেন। 26 প্লাস। ওর বিবাহ এবং কেরিয়ার দুটোই জানতে হবে, তাই তো? হ্যাঁ। ফার্স্ট একটা আমি বিবাহ দিয়েই বলি, কারণ এটা দিয়ে শুনলে আপনি বেশি সন্তুষ্ট হবেন। বলছি, আপনার মেয়ের জন্মছক কি এর আগে বিচার করিয়েছেন কোথাও? চন্দ্রমঙ্গলের কোনো ডিস্টার্ব আছে, কিছু বলেছে আপনাকে? আমাদের পাড়ার একজনকে যে করিয়েছিলাম, মারা গেছে। আচ্ছা, না বলছি চন্দ্রমঙ্গলের কোনো ভৌম বা মাঙ্গলিকের কোনো বিষয় কি তিনি বলেছিলেন? সপ্তমে বলেছিলেন। আর একটা বার। আর সঙ্গে আচ্ছা, আমি একটু বিষয় বলি, ভালো করে শুনুন। হ্যাঁ বা না এ উত্তর দেবেন, আপনারও শুনতে ভালো লাগবে। প্রথম বিষয় হচ্ছে, আমার জন্মছক বিচার অনুযায়ী আপনার মেয়ের মঙ্গলের অবস্থান ঠিকঠাক নয়। আমি বলতে চাইছি যে আপনার মেয়ে মাঙ্গলিক। এবার মাঙ্গলিক, হ্যাঁ বলুন। একদম। আচ্ছা, তো এই হচ্ছে ফার্স্ট পর্যায়ে হচ্ছে মাঙ্গলিক। সেকেন্ড পর্যায়ে দেখুন, মাঙ্গলিক হলেই যে খারাপ বা খারাপ কিছু সেটা সব সময় নয় বা সবার ক্ষেত্রে নয়। আপনার মেয়ের মঙ্গলের যেখানে অবস্থান করছে সেটা সম্ভবত লগ্নের সপ্তম পতি, যেটা বিবাহ বা স্বামী স্ত্রী প্রতিপত্নীর ঘর, সেখানে মঙ্গলের অবস্থান আছে। যদি জন্মছক থেকে থাকে বাড়িতে, আপনি একটু ক্যালকুলেট করে দেখবেন, অ্যাকুরেট এটাই আছে। বুঝতে পারছেন? আচ্ছা, সেকেন্ড পর্যায়ে বলছি আপনাকে। এইবার দেখুন, এই যে সপ্তম পর্যায়ের মঙ্গলের অবস্থান থাকলে কি হয়, বা আপনার মেয়ের ভেতরে মানে মেয়ের মানে সঙ্গে এই মঙ্গলের কি পর্যায় ঘটতে পারে, শুনতে থাকুন। আপনি আপনার মেয়ের জন্য দেখাশুনো করাবেন, দেখবে হয়তো পছন্দ করেও গেল, বলো ঠিক আছে আমরা জানাচ্ছি বা আমরা আসছি। জানাচ্ছি বলে আর জানবে না, আসছি বলে আর আসবে না। একাধিকবার বিবাহর পূর্বেই এই ধরনের সমস্যা ঘটতে থাকবে ইন ফিউচার। যদি কখনো এই অবস্থাতে আপনার মেয়ে বিয়ে হয়েও যায়, হবে না এরকম ব্যাপার নেই, কিন্তু হবে, সেটা খুব ডিস্টার্ব হয়ে একাধিকবার ডিস্টার্ব হওয়ার পরে বিয়ে হবে। কিন্তু যদি এই গ্রহদোষ থাকাকালীন আপনার মেয়ের কোনো প্রকার বিবাহ সম্পূর্ণ হয়, তাহলে ওর বিবাহিত জীবন কিন্তু স্থায়ী হবে না, প্রবল পরিমাণে বিদ্বেষ ভাব হবে তার সংসারের ভিতরে। বোঝা গেল? এইবার আমি যে বিষয়গুলো বলছি, আপনি এই বিষয়গুলো ফিল করছেন? একদম। আরো একটু বিষয় বলছি শুনুন, বিয়ের দিকটা একটু বাদ দিন। মাঙ্গলিক জাতক জাতিকের ভিতরে বিশেষ কিছু বৈশিষ্ট্য দেখা যায়। কি বৈশিষ্ট্য? দেখবেন মাঝে মধ্যে আপনার মেয়ের ভিতরে একটা খিটখিটে মেজাজ, একটা সবসময় জেদালো ভাব। এমনি খুব ভালো, কিন্তু রেগে গেলে কারোর কথা বুঝতে চাইছে না বা কারোর কথা শুনতে চাইছে না, ঠিক এরকম একটা লক্ষণ দেখেন কিনা? একদম ঠিক বলেছেন। আচ্ছা, মনে হচ্ছে না যে এত কিছু বললাম, কি করে বললাম? আপনি তো আমাকে আপনার মেয়ে মাঙ্গলিক বা এসব কিছু বলেননি, আর ডেট অফ বার্থ নেওয়া হয়নি কিছু। একদম। আমি ভাবছি জন্ম সময় তো কিছু নেই, আর এটা আমার জন্ম সময় কোথায় নিয়ে গেছে কিছু পাই না, আমি আপনার যাবো, আমার জন্ম সময় কিছু নেই। যাক, শুনুন, এগুলো আমি এমন কিছুই নয়, আমার গুরুর আশীর্বাদ, আমার মা বাবার আশীর্বাদ। তবে একটা কথা বলি, আরও কিছু বিষয় আছে। আপনার মেয়ের বিয়ে নিয়ে কিন্তু মারাত্মক সমস্যা রয়েছে। আপনি যে কোনো অভিজ্ঞ সম্পূর্ণ জ্যোতিষের কাছে যেতে পারেন, বা আপনি আমার কাছেও আসতে পারেন একটাবার চেম্বারে। কারণ দেখুন, সব বিস্তীর্ণত এখানে বলা সম্ভব না, একবার চেম্বারে যোগাযোগ। শুনতে থাকুন। সত্যি মেয়ের বিয়ে, চাকরি একবার পেলাম, চাকরি একবার ছাড়লাম, আবার চাকরির জন্য ওয়েট করলাম, এটা করা যায়। কিন্তু বিয়ে জীবনে একবারই কিন্তু মূলত আমাদের হয়, আর সেটা
সুখী দাম্পত্য জীবন হয়, এটা আমরা কামনা করি। এখানে যদি সেম পর্যায়ে আমরা যে বিষয় নিয়ে আজকে অনুষ্ঠানটা করছিলাম, দেখবেন আপনার মানে এরকম একটা বিষয় হয়, আপনার বাড়িতে একটা ভালো সম্বন্ধ ঢুকেছে, আপনি কিছু দেখা যাচ্ছে হয় না, একটা সম্বন্ধ ঢুকলো, আপনার কিছু রিলেটিভ থাকলো, একটা ভালো কথাবার্তা বলবেন, একটা পছন্দ অপছন্দের ব্যাপার থাকে, দেখাশোনার ব্যাপার থাকে, বা আপনার কোনো পার্শ্বিক আছে যাকে সবাই ভালো মতো মানে, বা আপনি খুব ভালোবাসেন তাকে ডাকলেন, আরে আপনি ভালোবেসে ডেকেছেন, আপনি জানেন না, কিন্তু সেই মানুষটার বাবা এরকম কোনো ব্যাপার, এই যে হিংসত্ব ভাব বা এইরকম একটা ব্যাপার, মানে এগুলো দেখুন প্রত্যেকটার পিছনে কিছু না কিছু গল্প না বললে না ঠিক অনুষ্ঠানটা জমে না, একদম বোঝা যায় সুন্দরভাবে। হ্যাঁ, ভাটপাড়া থেকে একটা ক্লায়েন্ট এসছে, মানে ক্লায়েন্ট আর ক্লায়েন্টের মা এসছে, সঙ্গে তার বৌদিমণি এসছে আমার ব্যারাকপুর চেম্বারে। তো ছেলেটার দীর্ঘদিন ধরে বিয়ে হচ্ছে না, দুই ভাইয়ের যৌথ বিজনেস, বাবা ব্যবসা করতো, তার বাবা মারা যাওয়ার পরে দুই ভাই মিলে ব্যবসাটা ভীষণ বড় করেছে। দাদা বিয়ে করেছে আগেই, কারণ সংসারে লোকজন কম ছিল, মা একলা পেরে উঠতো না বলে দাদা বিয়ে করেছে। ভাইয়ের বয়স 36 হয়ে গেছে, কোনো প্রকার বিয়ে দিতে পারছে না, টাকা পয়সা বা তার সাংসারিক দিক দিয়ে কোনো প্রকার কোনো প্রবলেমই নেই। তো সেক্ষেত্রেও দেখা যাচ্ছে এমন একটি প্রবলেম হচ্ছে যে কোনো প্রকার বিবাহ সম্পূর্ণ করাতে পারছে না। এমতো পর্যায়ে যখন তাদের মানে বিচার করে দেখা যাচ্ছে যে তারই বাড়িতে এমন কোনো প্রকার তন্ত্র প্রক্রিয়া করা হচ্ছে যে তার বিয়েটাকে টোটালি আটকে রাখা হচ্ছে। এবার এই যে বিয়েটাকে আটকে রাখা হচ্ছে, তখন ওর মা অভ্যাসই জানতে চাইছে, দেখুন বিয়েটা আটকে কে রেখেছে। এমন একটা পর্যায়ের সঙ্গে এসছে তার বৌদিমণি। বিচার করে যখন দেখলাম যে সেই বাড়িরই কোনো মহিলা, আমি বললাম দেখুন আপনার বাড়িরই কোনো মহিলা বিয়েটাকে আটকে রেখেছে, যথাক্রমে বলছে বাড়িতে মহিলা বলতে মা আর বৌদিমণি দুজন আছে, আর বাড়িতে অন্য কোনো মহিলা নেই। আমি বললাম দেখুন এই পর্যন্ত আমার বিচার সমাপ্ত, এরপর আমি কিছু বলতে পারছি না, তারপরে এগোনো সম্ভব না। তাহলে যে মানুষটা এতটা সাহস যে সে একটা জ্যোতিষের কাছে এসছে মানে নিজের দেওরের বিয়ের জন্য, সেই আগে বিয়েটা কিন্তু বেঁধে রেখে দিয়েছে, কেন? সম্পত্তির ব্যাপার, লোভের ব্যাপার। তো এক্ষেত্রে আমি বারবার যদি জন্মছক বিচার করি, আমি তো দেখবো না এর মাঙ্গলিক নেই, সব ঠিক আছে, বিয়ের সময় অতিক্রম হয়ে যাচ্ছে, বিয়ে এতক্ষণ হয়ে যাওয়ার ব্যাপার ছিল কিন্তু হচ্ছে না, এই যে ব্যাপারগুলো হয় যে সঠিক সময় অনেকে হয় না, দেখবেন ভালো রূপ আছে, ভালো গুণ আছে, ভালো কর্ম করছে, জন্মছকে মাঙ্গলিক নেই, জন্মছকে কোথাও ভৌম নেই, অথচ বিয়ে হচ্ছে না। এই আমি একটু আগে কিন্তু সেম বললাম যে মাঙ্গলিক থাকলেই যে প্রবলেম, মানে মানুষের মনে একটা ভয় ঢুকে গেছে, মাঙ্গলিক থাকলেই যে প্রবলেম সেটা নয়, ক্যান্সার মানে মৃত্যু নয়, ক্যান্সার মানে মৃত্যু নয়, তার ট্রিটমেন্ট আছে, তার কিছুটা আপনি যদি একটু এড়িয়ে চলতে পারেন আপনি সুস্থ হতে পারেন, সম্ভাবনা রয়েছে। তাই মাঙ্গলিক মানে কিন্তু খারাপ কিছু নয়, মাঙ্গলিকের পর্যায় থাকে, কিন্তু কি হয় বিশেষ কিছু পর্যায়ে আপনি ভালো থাকুন, আপনার ভালো হোক, আপনি ভালো কর্ম করুন, সেটা আমার পছন্দ নয়। একটা অনুষ্ঠান বাড়িতে যখন কোনো মনে করুন একটা মেয়ের বাবা মেয়েকে বিয়ে দিচ্ছে, কত কষ্ট করে দেখা যাচ্ছে মানে মেয়ের বিয়ের জোগাড় জানতে সমস্ত কিছু খাবার দাবার করেছে, কিছু সংখ্যক মানুষ দেখবেন কি রান্না করেছে একদম খাওয়ার মতো হয়নি, ভালো মতো খেতে দেয়নি। একটা মেয়ের বাবা সারা জীবনের সঞ্চয় সেখানে লাগিয়ে দেয়, সে কি চাইবে যে দুটো মানুষ বদনাম করুক? বদনাম করার মানুষ থাকবে, ঠিক কথা, বদনাম করার মানুষ সবসময় থাকবে। তো এই যে সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করছি যে আপনার জীবনে মানে হিংসত্ব ভাব, শত্রুতা ভাব বা গ্রহর কোনো প্রবলেমের জন্য যদি সংসার জীবনে কোনো অশান্তি হয়, সে আপনার দেখা যাচ্ছে সংসারে কেউ কোনো ফ্যামিলি সদস্য রয়েছে, আপনার পরিবারের কোনো সদস্য যে তার বিয়ে হচ্ছে না, বা চাকরি 90% হয়ে গেছে, 90% হয়ে গেছে, 11th আওয়ারে গিয়ে আর হচ্ছে না, ভাইভাতে গিয়ে আটকে যাচ্ছে, মেডিক্লেমে গিয়ে আটকে যাচ্ছে, এরকম পর্যায়ে শোনা যায় বাইরে মেডিকেল করেছে ঠিকঠাক, সেখানে মেডিকেল করছে ফেল, ভাইভাতে জানা জিনিস সেখানে গিয়ে অ্যান্সার দিতে পারছে না, যোগ্য ব্যক্তির যোগ্য কর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। বরংবার এইরকম স্বীকারোক্ত মানুষ বহু রয়েছে, বহু জাতক বহু জাতিকা রয়েছে, তাদের জন্য বলবো প্রতিকার শুধু আপনি রত্ন দ্বারা করলেন তাতে সমাধান হবে না। আমি কিন্তু রত্ন এবং তন্ত্রের প্রতিকার দুই প্রেসক্রাইব করি, কিন্তু যেটা যার প্রয়োজন সেটা আপনার। আমি বারবার বলছি দেখুন, আমরা অনেক সময় কী হয় দেখুন, আমি নিজে অনেকগুলো স্টোন পড়ে আছি, তো অ্যাকচুয়ালি শুধু স্টোনেই সব কাজ হয়ে যাবে সেটা নয়। অনেকে বলে যে তন্ত্র বলে কিছু হয় না, অনেকে জ্যোতিষ মানে, অনেকে তন্ত্র মানে, অনেকে জ্যোতিষতন্ত্র কিছুই মানে না। পৃথিবীতে যে শব্দ আছে তার অস্তিত্ব আছে, এবং মানে প্রাচীন শাস্ত্র মতে বলা আছে গ্রহ সমষ্টি যখন বিশেষ কোনো দোষে পরিবর্তন করে, দুটো দিক থাকে, একটা তন্ত্রোক্ত প্রতিকার হয়, একটা রত্নোক্ত প্রতিকার হয়।
রত্নটা প্রতিকার হচ্ছে কালার থেরাপি। কালার থেরাপি গ্রহের উপরে ফ্যাক্ট করে একটা প্রতিকার করে। কখন না গ্রহ সমষ্টি উচ্চস্থ আছে, নিচ্চস্থ আছে, দুর্বল আছে, সেক্ষেত্রে সেখানে রত্ন প্রেসক্রাইব করা যায়, যথাযথ ফল দেয়া যায়। দশা অন্তর্দশাতেও রত্ন দিয়ে তার যথাযথ ফল দিতে সক্ষম। কিন্তু বলছে গ্রহ সমষ্টি যখন বিশেষ দোষ পরিবর্তন করছে, কোনো দোষ তৈরি করেছে, সেক্ষেত্রে রত্ন দ্বারা তার প্রতিকার হয় না। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তন্ত্রোক্ত প্রকার তাকে প্রতিকার করার প্রয়োজন। একদম, মানে কোনটা আপনার জন্য শ্রেষ্ঠ সেটা কিন্তু উনি আপনার জন্য নির্বাচন করবেন। শুধুমাত্র আপনাকে বিশ্বাসের সাথে সেটা কিন্তু দুহাত ভরে গ্রহণ করতে হবে। দেখুন না, জীবনটা বদলে যাবে আপনার, একেবারে কনফার্ম। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি পশ্চিম মেদিনীপুর থেকে অর্পিতা সেন বলছি। অর্পিতা কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কে জানবো। আচ্ছা, অর্পিতার মায়ের নামটা তাহলে একটু শুনবো। ঝর্ণা সেন। ঝর্ণা সিং। অর্পিতার বয়স কত এখন? আচ্ছা, সেন, সেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, সেন। আর বয়স কত অর্পিতা? 21। 21। বলো কি প্রশ্ন আছে তোমার? আমার এডুকেশন আর বিবাহ। আচ্ছা, এই দুটোর মাঝখানের একটা বিষয় বলছি। তুমি একটা জিনিস লক্ষ্য করবে, মাঝে মধ্যে তোমার সঙ্গে অ্যাকচুয়ালি কারোরই লং রিলেশন টেকে না, সে কোনো ফ্রেন্ড হোক বা আত্মীয় হোক, মা বা তোমার পরিবারের মানুষ হোক, দেবে মাঝে মধ্যে তোমাকে ভীষণ পরিমাণে ভুল বুঝছে। তুমি বলতে চাইছো এক, বোঝাতে চাইছো এক, কিন্তু তোমাকে বুঝছে আর এক, তোমাকে বলছে আর এক। ঠিক এরকম ধরনের প্রবলেম তো আর মাঝে মধ্যেই হয়, ঠিক কি না? এইবার দেখো, তুমি জানতে চাইছো যে তোমার বিবাহ এবং তোমার মানে এডুকেশন দিক। একটা দিক দেখো, বলছে যে ব্যক্তি পড়াশোনা করুক, সেই পড়াশোনার মধ্যে তার যদি মাইন্ড কনসেপ্ট ঠিকঠাক না দিতে পারে, তো সেক্ষেত্রে তার কিন্তু এডুকেশনালি পারপাস উন্নতি হবে না। তোমার ইচ্ছে আছে, আগ্রহ আছে, কিন্তু দেখবে মাঝে মধ্যে তোমার মাইন্ড কনসেপ্ট ঠিকঠাক নিচ্ছে না, মনোযোগ ঠিকঠাক দিতে পারছো না। তুমি চাইছো কিন্তু মনোযোগ না দেওয়ার কারণে তুমি সময় দিচ্ছ, কিন্তু অমনোযোগের কারণে তোমার এডুকেশনালি প্রবলেম কিন্তু অটোমেটিকলি একটা চলে আসছে, ঠিক কি না? সেকেন্ড একটা দিক তোমাকে বললাম, এই ব্যাপারটা একটু ডিপ করে ভাবো। কারোর সঙ্গে তোমার রিলেশন স্থায়ী হবে না, এই কারোর ভিতরে কিন্তু তোমার মানে যে প্রেমের সম্পর্ক বা তোমার বিবাহ সম্পর্ক কিন্তু সেম ডিস্টার্ব হচ্ছে। এবার এটা হওয়ার কারণ কি, কেন এটা ঘটছে বা কেন তোমার সঙ্গে এটা ঘটবে? ফার্স্ট হচ্ছে তোমার জন্মছকের লগ্নের চতুর্থ, সম্ভবত চতুর্থ বা পঞ্চম ঘরে শনি এবং রবির অবস্থান একসঙ্গে আছে, এবং শনির প্রবল দৃষ্টি কিন্তু মঙ্গলের উপরে পড়ছে। এই কারণে তোমার সঙ্গে স্থায়ী কারোর সম্পর্ক বা তোমাকে ভুল বোঝা, দেখবে তুমি অন্য কাউকে খুব ভালো বোঝাতে পারছো, একটা লজিক্যালি ভাবো, অন্য কাউকে ভালো বোঝাতে পারছো, ভালো জ্ঞান দিচ্ছ, তুমি নিজের জন্য অ্যাপ্লাই করছো, নিট ফল 0 পাচ্ছ, ঠিক কিনা? এই বিষয়গুলো বীজ যোগের অত্যাধিক প্রভাবে একটু খিটখিটে মেজাজ হয়ে যাবে, ঠিক আছে? আর এই দিকটা তোকে মাথায় রাখতে হবে, এটা শনি এবং রবির পজিশনের জন্য হচ্ছে, যার কারণে তোমার দূরের মানুষ বাদ দাও, তোমার নিজের বাবা তোমার প্রতি মাঝে মধ্যে মানে তোমাকে খুব ভালোবাসে, কিন্তু তোমার প্রতি মাঝে মধ্যে একটু অসন্তুষ্ট হচ্ছে, বা বাবা তোমার নিয়ে কোনো একটা সিদ্ধান্ত নিলে তুমি মানতে পারবে না, বা তুমি তোমার কোনো একটা সিদ্ধান্ত নিচ্ছ, দেখবে বাবা ঠিকঠাক পছন্দ করছে না। এগুলো কি ফলো করো তুমি? বুঝলাম না। হচ্ছে ব্যাপারটা কেন বললাম, এটা বীজযোগের জন্য। দেখো, এটা তোমার চাওয়া না চাওয়ার উপরে নয়, তো আমি বলছি তো, তুমি মানে তোমার মনে আফসোস হবে যে আমি তো এটা বলতে চাইছি না, তাও কেন আমাকে ভুল বুঝছে, এই কেনর উত্তর তুমি ঠিকঠাক পাবে না। বুঝতে পারলে? তাই না? এই বীজযোগের প্রতিকার করো, 100% তোমার সমস্যার সমাধান হবে, নিশ্চিত থাকো, ঠিক আছে? একদম সঙ্গে থাকো, আর বাবা বা মাকে একটু ভালো করে বোঝাও যে এই ব্যাপারটা বা এই দোষটা আমার রয়েছে, খণ্ডনের প্রয়োজন, আমাকে সাথে নিয়ে দীনেশ আচার্যের কাছে নিয়ে যেতে হবে। এই আবদারটা করো না, দেখো না ভালো রেজাল্ট কিছু পাবে। আর চট করে সকলের জন্য বলবো যে 9593030738 এই নাম্বারটি নিশ্চয়ই স্ক্রিন থেকে নোট করেছেন। এই নাম্বারে ফোন করে কিন্তু কাছাকাছি চেম্বারে যোগাযোগ করতে হবে। আপনারা প্রত্যেকেই জানেন প্রত্যেক মাসের 27 তারিখ, ইংরেজি 27 তারিখে কোচবিহার, 28 তারিখ শিলিগুড়ি, 29 তারিখে কিন্তু মালদাতে উনি থাকেন। প্রত্যেক সপ্তাহে সোমবার করে শিয়ালদায় চেম্বার থাকে, মঙ্গলবার ব্যারাকপুরের চেম্বার থাকে, বুধবারে বর্ধমানের চেম্বার থাকে, বৃহস্পতিবার করে কিন্তু কালীঘাটের বন্ধুরা কিন্তু পেয়ে যাচ্ছেন।
পেয়ে যাচ্ছেন শুক্রবার করে কৃষ্ণনগর এবং চাকদার দিকে যারা রয়েছেন তারা, শনিবার মেচেদা এবং দক্ষিণেশ্বরে চেম্বার রয়েছে, রবিবার ওনার নিজ গৃহমন্দির হরিণঘাটা নিয়ায় কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন। যেখানে যারা আর্থিক সমস্যায় ভুগছেন কিন্তু জীবনে তো সমস্যা রয়েছে, সেই সমস্যা থেকে কি করে বের হয়ে আসবেন সেখানে অবশ্যই আপনার জন্য সহযোগিতার হাত কিন্তু উনি বাড়িয়ে দিচ্ছেন। যোগাযোগ করুন, ফোন করলে বিস্তারিতভাবে আপনাদের বুঝিয়ে দেওয়া হবে। আর আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম অবশ্যই সেই দিকে আমরা নজর দেব। তবে বন্ধু আছেন ফোনে, কে আছেন? নমস্কার। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, আপনার নামটা আগে বলুন। আমার নাম পাপিয়া দাস। পাপিয়া দাস। মেয়ের নাম কি? মঞ্জিষ্ঠা দাস। মঞ্জিষ্ঠা দাস। আর মেয়ের বয়স কত, আনুমানিক বয়স? ও হচ্ছে 26/7/2001। 2001, মানে 23 বছর 23 বয়স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি প্রশ্ন আছে দিদি ওর বিবাহ এবং কেরিয়ার? কেরিয়ারটাই ও কিছুতেই মানে ভালো ঠিক জায়গায় আছে, যেতে পারছে না। একটু শুনুন, আপনি বুঝতে পারবেন। প্রথম কথা হচ্ছে, আমি ফার্স্ট বলছি, মানে প্রত্যেক জাতক জাতিকার বিশেষ কিছু গ্রহের অবস্থান থাকে যে তার জীবন সেই গ্রহের দ্বারা পরিবর্তন হয়, কখনো ভালোর দিকে কখনো খারাপের দিকে। সব থেকে প্লাস পয়েন্ট, আপনার মেয়ের জন্মছকে রবি এবং বুধাদিত্য যোগের একটা সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ওর যোগ্যতার দিক ভালো। ভালো করে বুঝবেন, ওর যোগ্যতার দিক ভালো, ওর এডুকেশনালি পারপাস ভালো, সব ঠিক আছে। কিন্তু মূল সমস্যা হচ্ছে শনির পজিশন কিন্তু একেবারে মাইনাস, যেখানে হচ্ছে কর্মের ফলদাতা এবং ন্যায়নিষ্ঠের শ্রেষ্ঠ দেবতা। যার কারণে একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, আপনার মেয়ে যতটুকু প্রস্তুতি নিচ্ছে বা যতটুকু পরিশ্রম করছে ওর এডুকেশন পারপাসলি, ফলস্বরূপ কিন্তু ততটুকু ঠিকঠাক পাচ্ছে না। বুঝতে পারছেন? ইভেন মানে আমি বলতে চাইছি, দেখবেন যদি আপনার মেয়ে কোনো, আমি কোনো জবের জন্য গেল, 9 জন রয়েছে ওর থেকে কম এডুকেটেড, ওর থেকে কম যোগ্যতা রয়েছে, 9 জনের থেকে ওর যোগ্যতা বেশি। এই 10 জন মিলে যদি ইন্টারভিউ দেয়, দেখবেন ওই 9 জনের ভিতরে কেউ না কেউ সেই কর্মের যোগাযোগ হয়ে যাচ্ছে, কিন্তু আপনার মেয়ে প্রপারলি ওই সময়ে ওখানে ঠিকঠাক কর্মের পজিশনে পাচ্ছে না। আমি জাস্ট উদাহরণ দিয়ে বলছি, ঠিক আছে? দ্বিতীয় দিক দেখবেন, বারবার 80% কি 90% হয়ে যাওয়ার পরে ওর কাজ ফেল হয়ে যাচ্ছে। এই যে বিষয়গুলো বারবার ঘটা, কর্ম থেকে ব্যর্থ ভাব হওয়া, কারণ আপনার মেয়ের জীবনে কিন্তু একটা ভীষণ স্বপ্ন রয়েছে। দেখবেন ওর অন্য কিছু চায় না, আপনার মেয়ে বলবে মা আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজে কিছু করতে চাই। এই স্বপ্নটা কিন্তু আপনার মেয়েকে একদম সবসময় গ্রাস করে রেখেছে, ঠিক কিনা? একদম ঠিক। তো এই জায়গাটার জন্য দেখবেন না, এখনকার মেয়েদের ভিতরে আপনার মেয়ের ভিতরে একটা পার্থক্য পাবেন কি, এখনকার মেয়েদের ভিতরে একটা থাকে না যে এই বয়সটা, আপনার মেয়ের যে বয়সটা চলছে, একটা বেশ যে কোনো প্রেমের সম্পর্কে থাকা বা একটা বিবাহ করা, সংসার করা, এই দিক নয়। দেখবেন আপনার মেয়ে কি করে ওর লাইফটাকে সেট করবে, নিজের পায়ে দাঁড়াবে, নিজের কেরিয়ারকে সেট করবে, সেরকম চিন্তা অটোমেটিকলি আপনার মেয়ের ভিতরে রয়েছে, তাই তো? এই জায়গাটা কেন হয় বলছে, দেখুন বুধ গ্রহের অবস্থান যদি বৃহস্পতির সঙ্গে সমযুক্ত ভাব থাকে, গুরুবত্ব ভাব এবং বাল্য গ্রহের পজিশন যদি ঠিকঠাক থাকে, তখন সে দায়িত্বশীল একটা ভাব। দেখবেন ওর ভিতরে একটা দায়িত্ববদ্ধ ভাব রয়েছে, বয়স কম হতে পারে, ও কাউকে বোঝানো বা কোনো একটা জিনিস দায়িত্ব নিয়ে করা, এই দিকগুলো খুব মানে মনোযোগ দিয়ে করে। এবং দয়া, একটু দেখবেন দয়াশীল মন, কারো দুঃখ পেলে ওরও মনে দুঃখ হবে, মানে কারো দুঃখ ঠিকঠাক দেখতে পাবে না। অ্যাকচুয়ালি আপনার মেয়ে খুব অনেস্ট প্রকৃতির, বুঝলেন? তবে যেটা আপনাকে জানিয়ে দিচ্ছি, একটু ডিস্টার্ব রয়েছে শনি গ্রহের, তবে কর্ম নিয়ে চিন্তিত নেই। শনি গ্রহের অবস্থান হয়তো 2024 পার হলেই ওর এই পজিশন ক্লিয়ার হয়ে যাবে, উইথাউট কোনো রেমেডি ছাড়াই। এটা আপনার মেয়ে নিয়ে জন্মগ্রহণ করেছে, আমি বলে দিচ্ছি বা আমি কিছু করে দেবো তারপর হবে, সেটা নয়। আপনার মেয়ে এটা নিয়ে জন্মগ্রহণ করেছে, এই ভাগ্য যে ওর খুব বেটার কর্ম রয়েছে এবং ওর স্বপ্ন পূরণ হবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। আমি একটা কথা জিজ্ঞাসা করছি, ও কি ধরনের চাকরি পেতে পারে? প্রথম কথা দেখুন, আপনার মেয়ে অ্যাকচুয়ালি চেষ্টা করছে কিসের, আমি বলি আপনাকে। ও চেষ্টা করছে কিসের, কি ধরনের চাকরির জন্য চেষ্টা করছে? ও তো পিএইচডি করতে চায়, পিএইচডি। আচ্ছা, খুব ভালো, কিন্তু আপনাকে বলবো কি জানেন তো, সবার কিছু নির্দিষ্ট দিক থাকে। আপনার মেয়ের গ্রহের যা পজিশন রয়েছে, টেকনিক্যাল কিছু নিয়ে যদি করে, বললাম রবি বুধের পজিশন ভালো। দেখুন এক্ষেত্রে আমাদের একটু মিস্টেক হয়, মিসগাইড হয়ে যায়, কি জানেন? আমার রয়েছে, মানে আমি দেখা যাচ্ছে ডাল ভাত খেয়ে খুব ভালো থাকবো, আমার শরীরে প্রোটিনের অভাব রয়েছে, ডাল ভাত থেকে আমি পেয়ে যাব, কিন্তু আমি সেখানে দেখা যাচ্ছে আমি চিকেন বা মটন খেয়ে নিলাম, আমার সেটা কিন্তু ঠিকঠাক ডাইজেস্টের মানে হবে না বা প্রবলেম হতে পারে। এই যে ব্যাপার, যেমন পৃথক পৃথক সবার ভাগ রয়েছে, তেমন কর্মদিকটাও পৃথক পৃথক ভাব থাকে। পিএইচডি করছে, করুক, সেটা নিয়ে ফ্যাক্ট না, করছে না, এখনো করা শুরু
শুরু করেনি, ওর আচ্ছা ইচ্ছা করে। ইচ্ছা, আচ্ছা ঠিক আছে, ইচ্ছে করুক, কিন্তু পিএইচডি তো একটা কোনো সাবজেক্টের উপরে বেস করে হবে, সেটা যদি টেকনিক্যাল কিছু হয় তাহলে বেটার হবে। হ্যাঁ ঠিক আছে? বেশ দিদিভাই, তবে আমার মনে হয় সন্তানের এডুকেশন আর যেখানে ওর বিশাল স্বপ্ন রয়েছে একটু যোগাযোগ করুন না, যোগাযোগ করলে না অনেকটা ভালো রেজাল্ট পাওয়া যায়, এটা প্রত্যেক অভিভাবকদের জন্য বলবো। তবে আজকের সাবজেক্টটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। বলে না যে মনে বিষ মুখে হাসি তারই নাম প্রতিবেশী। এরকম কোনো প্রতিবেশী যদি আপনার আশেপাশে থাকে বা এর থেকে ভয়ঙ্কর ঘর শত্রু বিভীষণ সেটা যদি আপনার হয়, আপনার সংসারটা কিন্তু জ্বলে পুড়ে ছারকার হয়ে যেতে পারে। আমি বুঝতে পাচ্ছি না বা আমি বুঝতে পাচ্ছি, তো কি করব সেই মুহূর্তে আমার কি করণীয়? একদম সবার আগে একটা প্রথম বিষয় বলি, মানে এক্ষেত্রে একটা বিষয় একটু আগে মিসগাইড মানে মিস হয়ে গেছে, সেই বিষয়টা আলোচনা করি। অনেকে মনে হচ্ছে ঠিক আছে দাদা আমি তো আমার সম্বন্ধে জানতে পারছি আমার ডেট অফ বার্থ টাইম প্লেস দিয়ে, অথবা আমার প্লামিস্ট বিচার করে আমি জানতে পারছি, ঠিক আছে, কিন্তু বাস্তুটা কি করে জানবো? হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট বলছি, বাস্তু যারা জানতে চাইছেন আমার চেম্বারে যারা আসছেন তারা শুধু বাস্তু একটু মাটি কালেক্ট করে নিয়ে আসবেন, যদি ঈশান কোণ হয় ভালো হয়, ঈশান কোণ না হোক যেখান থেকে হোক নিয়ে আসুন। এবার প্রশ্ন আসবে আমার ফ্ল্যাট বা আমার বাড়িতে এরকম কোনো জায়গা নেই যেখানে মাটি আছে, আমি টোটালি এটা কংক্রিট করে দিয়েছি, হতে পারে যদি এরকম পজিশন থাকে। কারণ দেখা যাচ্ছে কারোর দোকানের পজিশন আছে, দোকান রাস্তা লাগোয়া দোকান আর এক্সট্রা এক্সারসাইজ জায়গা একটু নেই, এরকম পজিশনে বাড়ি বা দোকান যাই থাকুক, তারা বাসি ঘরটাকে ঝাড় দিয়ে ধুলোটা কালেক্ট করে নিয়ে আসবেন। কি দোষ আছে না আছে, কেউ কোনো ক্ষতি করছে কিনা সেটা সম্বন্ধে ডিটেলস বলা যাবে। আরও একটা প্লাস পয়েন্ট বলছি, এটা দেখার জন্য কিন্তু এক্সট্রা কোনো চার্জ আপনার লাগবে না। আপনি যখন চেম্বারে আসবেন, শুধুমাত্র কলকাতাতে আমার 251 টাকা ভিজিট, এবং আমি মনে করি এটা আমারই, মানে কলকাতার বুকে দীর্ঘদিন ধরে চেম্বার করার পরে এখনো এই ভিজিটটা কিন্তু আমি রেখেছি যাতে সকলে আমার কাছে আসতে পারে। এই ভিজিটে যেমন আপনি আপনার সম্বন্ধে ফুল কনসাল্ট করতে পারবেনই, আর আপনার বাস্তু দেখার জন্য এক্সট্রা কোনো চার্জ লাগবে না। বিশেষ করে যাদের কোনো ভয়াবহ পরিস্থিতি রয়েছে বা চাইছেন আমি তাদের বাড়িতে গিয়ে বাস্তু প্রেসক্রাইব করি, সেক্ষেত্রে আমাদের বিশেষ করে বাস্তুতে গিয়ে বাস্তু প্রেসক্রাইব করার ব্যাপারও রয়েছে। নতুন গৃহ নির্মাণ করতে চাইছেন, অফিস মন্দির বা কোনো গোডাউন ফ্যাক্টরি কিছু করবে, সেক্ষেত্রে আমরা গিয়েও অনেক সময় কাজ করে থাকি। তাহলে বাস্তুর এই দিকটা আপনাকে জানতে গেলে বাস্তুর ধুলো বা মাটি কালেক্ট করে নিয়ে আসতে হবে। এইবার যে প্রশ্নটা দিভাই করলো যে আমার উপরে কেউ কিছু ক্রিয়া করছে বা আমার নজর কেউ দিচ্ছে, এটা আমি কি করে বুঝবো? হ্যাঁ, অ্যাকচুয়ালি দেখুন, আমরা জ্যোতিষতন্ত্র মানি না, অথচ দেখবেন নতুন ঘর করছে, একটা লাঠির আগায় একটা ঝাঁটা বা একটা কুলো একটা জুতো দেয়, মানে ব্যাপারটা কিছু না কিছু থাকে। আপনি যখন দেখবেন মানে প্রত্যেকটা অংশে আমরা মানে অজান্তেও আমাদের মানতে হয়, আমরা জেনে মানি না, অজান্তেও মানতে হয়। তো এই যে সাবজেক্টগুলো রয়েছে, দেখুন মেয়েরা শাঁখাপালা না পড়লেও পারতো, সিঁদুর না পড়লে পারতো, এও কিন্তু এক ধরনের কিন্তু একটা প্রতিবিম্ব। বিরিয়ানির হাড়িতে লাল কাপড় কেন বলা থাকে, হলুদ কাপড় কেন দেয় না? ওখানে হলুদ কাপড় কেন দেয়? অ্যাট্রাকশন। কেউ কি বলেছে নাকি ওখানে লাল কাপড়ই দিতে হবে? অ্যাট্রাকশন, মার্ক। দেখবেন যে কোনো জায়গায় ডেঞ্জার লেখা আছে, দেখবেন কোনো জায়গায় ডেঞ্জার কি ব্ল্যাক কালি দিয়ে লেখা আছে? ডেঞ্জার অলরেডি কিন্তু, আমি বলতে চাইছি বিরিয়ানির সঙ্গে ডেঞ্জারের ব্যাপার নেই, কিন্তু বলতে চাইছি যে মানে ডেঞ্জার লাল কালি দিয়ে লেখা আছে, এই যে মার্ক। তেমন আমরা একটা মানে হয় না, ডক্টর এখন বারণ করে যে আপনি আপনার বাচ্চাকে কাজলের টিপ পরাবেন না, ঠিক আছে? তো আমরা মা ঠাকুমার কাছে শুনতাম যে অ্যাকচুয়ালি আয়ুর্বেদিক শাস্ত্রে কাজলের একটা ট্রিটমেন্ট আছে, কিন্তু এখনকার সিজারিয়ান বেবিরা তো ফুলফিল সেইভাবে পুক্ত নয়, যার কারণে এই কাজল মানে যেগুলো মানে ঘি বা তেল দিয়ে এই যে কালি করে তারপরে মানে ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ দিয়ে কালি করে, সেই কালিটা কি হয় স্কিন অনেক সময় নিতে চায় না, নিতে চায় না, চোখে দিলে কিছু প্রবলেম তাদের হতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি দেখুন এই মানে লজিক্যালি ভাবুন তো, এই কালো টিকাটা পড়লে এমন কি একটু আছে যেটা কালো টিকা নজর আটকে দেবে? নজর আটকে দেওয়ার কিছু ব্যাপার না। আমি ডাইরেক্ট ফোকাস করছি আপনাকে, এটা মনে করুন খুব সুন্দর একজন কাউকে দেখতে, তার মুখে যদি কোনো একটা অংশে তিল থাকে, দেখুন তার থেকে আগে তার তিলটাকে দেখবো আমি, তার তিলটাকে আগে দেখবো। অর্থাৎ দৃষ্টিভঙ্গিটা খানিকের জন্য কোনো মানে একটা সাইড করে দেয়া, এই ব্যাপারটা দৃষ্টির জন্য থাকে। তন্ত্রোক্ত দিকে কিছু ক্রিয়া করলে আপনার বোঝার একটা সহজ উপায় বলে দিচ্ছি। বাড়িতে কেউ তন্ত্র প্রয়োগ করছে, আপনি যদি নরমালি বুঝতে না পারেন, আপনার একদম চক্ষুষ প্রমাণ পেয়ে যাবেন। কি প্রমাণ? আমার সামনে ঠিক এরকম একটা কাচের গ্লাস রয়েছে, এইরকম একটি গ্লাস নেবেন, 1/3 পরিমাণে জল দিতে হবে।
কিন্তু জলটা দেওয়ার আগে 3টি পাতি লেবু দেবেন জলে, 3টি পাতি লেবু দেবেন। 3টি পাতি লেবু দেওয়ার পরে জল দেবেন 1/3 পরিমাণে, যাতে পুরোপুরি ভর্তি না হয়, অর্ধেকের থেকে একটু বেশি। লেবুটা দেওয়ার পরে অর্ধেকের থেকে একটু বেশি জল দেবেন। এইভাবে আপনার বাড়িতে পুরো গ্লাসটাকে খোলা আগলা রেখে আপনি আপনার বাড়িতে যে কোনো একটি জায়গায় রেখে দেবেন, যে কোনো একটি জায়গা, আপনার বেডরুমে হোক বা আপনার বাড়ির ভেতরে হোক রেখে দেবেন। আপনি 3 দিন রাখুন, 3 দিন রাখার পরে আপনি গ্লাসটাকে নিয়ে এসে দেখুন আপনার লেবুর পজিশন কি আছে। দেখুন নর্মালি লেবুগুলো যখন কিনবেন আপনার মতো আপনি দেখে কিনবেন, লেবু পচা আছে কি দাগ আছে কি আছে ভালো করে দেখে নিলেন, চেষ্টা করেন ফ্রেশ লেবু দেওয়ার। যদি বাস্তুতে কেউ কোনো ক্রিয়া করে থাকে তাহলে আপনার ওই লেবুতে দেখবেন একটা বিশ্রী রকমভাবে এমন দাগ বা একটা পচনের দাগ হয়েছে যে আপনি ন্যাচারালি বুঝে যাবেন যে আপনার বাস্তুতে কেউ কিছু ক্রিয়া করছে। নর্মালি ওরকম দাগ বা ওরকম একটা পচনশীল ভাব কিন্তু হয় না, কিন্তু যখনই কোনো ক্রিয়া করা থাকবে আপনি এই লেবুটা দেখে বুঝে যাবেন। নতুবা আপনি বাড়িতে প্রত্যেক দিন ধুনো দেবেন, দেখবেন ধুনো দেওয়ার পরেই আপনার বাড়ির ফ্লেভার চেঞ্জ হয়ে যাচ্ছে। লজিক্যালি ফ্লেভার চেঞ্জের কথা বলছি না, ধুনো দিলে তার একটা সুগন্ধ ভাব থাকে অটোমেটিক্যালি চেঞ্জ হয়, সেটা নয়। সকালবেলা ঘর থেকে ঘর খুলছেন দেখছেন গুমসো বা একটা আষ্টা জাতীয় গন্ধ আপনার বাড়িতে ঘুরছে, তন্ত্রক্রিয়ার কোনো প্রভাব। আপনার বাড়িতে দেখবেন হঠাৎ করে রাত্রে কিছু না কিছু বিদঘুটে আওয়াজ হচ্ছে, সে নপুরের আওয়াজ হতে পারে, কোনো মানে বিড়ালের আওয়াজ হতে পারে, বা হঠাৎ করে কোনো দুমদাম আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে আপনার ছাদ দিয়ে কেউ হেঁটে চলে যাচ্ছে। এই যে বিষয়গুলো ইঙ্গিত দেয় আপনার বাড়ির উপরে কোনো কিছু চালন করা বা আপনার বাড়ির উপরে কেউ কোনো ক্রিয়া করেছে। যদি এগুলো করে থাকে অবশ্যই সাবধান থাকুন, ছোট্ট ঘা কিন্তু একসময় ক্যান্সারে পরিণত হয়। একদম ঠিক কথা, তাই সচেতন থাকুন। আমাদের এই অনুষ্ঠান বারংবার আপনাকে সচেতন করে, এবার আপনি সচেতন হচ্ছেন কিনা হলেন কিনা এটা আপনার উপর ডিপেন্ড করছে। আপনি শুনে ভুলে যেতে পারেন, আপনি শুনে মনে রাখতে পারেন, এটাই দুটো ডিফারেন্স। যারা এই ডিফারেন্সটাকে বুঝতে পারেন তারাই কিন্তু জীবনে এগিয়ে যান। কে আছেন? নমস্কার। হ্যালো, আমি চৈতালি কর বলছি। চৈতালি কর, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে। বয়স কত? আনুমানিক বয়সটা বলুন। আমার 26। 26 বছর। কোথা থেকে ফোন করছেন? আচ্ছা, মায়ের নামটা কি? মায়ের নামটা শুনবো। সরি, মায়ের নাম অর্চনা দে। অঞ্জনা দে। আপনার অর্চনা বিবাহিত জীবন সম্বন্ধে জানবেন তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ফার্স্ট একটা বিষয় বলি, আপনার মনে হচ্ছে না যে আপনি দোষ না করেও অটোমেটিকলি সবার চোখে একটা দোষী হয়ে যাচ্ছেন? একদম। ফার্স্ট। সেকেন্ড কথা যেটা বলছি প্রত্যেকটা মিলিয়ে, সেকেন্ড কথা দেখবেন যে আপনি কাউকে ভালো বোঝাতে চাইলেও সে আপনাকে শত্রু সমদিকে দেখছে না। আমি বাইরে কারো কথা বলছি না, ওটা তো হয়, আপনার বাড়ির মানুষই আপনাকে বুঝতে চাইছে না। আপনি এখন সবথেকে বড় শত্রু আপনার বাড়িরই হয়ে গেছে, ঠিক তো? হ্যাঁ, প্রথম দিক হচ্ছে আপনার আরো আফসোস হওয়ার কারণ কি, যে ভুলটা আপনি যখন ভুল করছিলেন তখন সহজে এই ভুলটা বুঝতে পারেননি, কিন্তু এখন এমন একটা পর্যায়ে যে আপনার পূর্বে যে ভুল করেছেন সেই ভুলের দিক ভেবে আপনার আরো মনে কষ্ট হচ্ছে, ঠিক কি না? এটার মূল কারণে বলি এবার। মূল কারণ হচ্ছে দেখুন, আপনার বর্তমানে শুক্র এবং রাহুর বিবৃত দশা চলছে। শুক্র রাহুর দশা হলে কি হবে দেখবেন, যাকে যত বেশি ভালোবাসছেন বিশ্বাস করছেন সে তত বেশি মানসিক কষ্ট আপনার দেবে, যেটা বর্তমান ঘটছে, ঠিক তো? কেন? শুক্র প্রেম বা কাম কারক গ্রহ। এই যে প্রেম ভালোবাসার যে দিকটা রয়েছে সেখানে রাহুর বিশেষ দৃষ্টিভঙ্গি পাওয়ার কারণে গ্রাস বা গ্রহণ হয়ে যাচ্ছে, যার কারণে দেখবেন কেউ আপনাকে যতটুকু ভালোবাসছে কোনো না কোনো স্বার্থের তুলনায় ভালোবাসছে, উইথাউট স্বার্থ তো একটু আপনাকে ভালোবাসছে না, যেই স্বার্থ ফুরিয়ে যাচ্ছে আপনাকে চিনছে না, যার কারণে আপনি দেখবেন কারোর কাছ থেকে এক লেভেল ভালোবাসা তো আপনি পাচ্ছেনই না, এবং একটা শত্রু এমন ভাব হয়ে গেছেন যেন আপনি সমস্ত যতক্ষণ প্রয়োজন আপনার সব কিছু করতে হচ্ছে, প্রয়োজন মিটে যাচ্ছে, সেই মানুষটা আপনার সঙ্গে এমন বিহেভ করছে মাঝে মধ্যে মনে হবে যে আমার বেঁচে থেকে লাভ নেই। আচ্ছা, এই হতাশাও চলে আসছে একদম। ওরে বাপ রে। হ্যাঁ, আচ্ছা, এতটুকু যখন বললাম, আর একটা কথা বলছি। প্রথম কথা হচ্ছে আপনি বর্তমানে কোথায় আছেন? কোশ্চেন। আমি এখন বাপের বাড়িতে আছি। আচ্ছা, দেখুন বিয়ের পরে মেয়েরা থাকে শ্বশুর বাড়িতে। আমার প্রশ্নটা করলাম বোকার মতো নয়, অ্যাকচুয়ালি এটার কারণ আছে যে আপনি বর্তমানে কোথায় আছেন। তার কারণ কি, আপনার জন্মছক বলছে এক নয়, আপনার জন্মছক বলছে এক নয়, একাধিক বিবাহ আপনার রয়েছে।
এবং কোনোটাই সুখময় হবে না যতক্ষণ এই বিশেষ করে শুক্র গ্রহের উপরে রাহুর দৃষ্টিভঙ্গি থাকবে। প্রতিকার করুন। আরো ব্যাপার রয়েছে, আপ টু অন মিডিয়াতে সব বলা যাচ্ছে না, পারলে একবার আপনি ব্যক্তিগত ব্যাপার কিছু রয়েছে, কিছু ক্রিয়ার ব্যাপারও রয়েছে, আপনি একবার চেম্বারে যোগাযোগ করুন। এতটা শোনার পর আপনি যদি যোগাযোগ না করেন তাহলে বলবো আপনার থেকে বোকা মানুষ আর সত্যিই কেউ নেই। তবে কর্ম বিদ্যা নিয়ে অনেকে অনেক কিছু বলতে পারে, কিন্তু প্রত্যেকটা বিষয় ছিল আপনার মনের বিষয়, আপনার মনের খুব পার্সোনাল কথা, এবং সেই পার্সোনাল কথাগুলো উনি কিন্তু মিডিয়ার সামনে বললেন। আরো বলা সম্ভব, চেম্বারে আসুন। আজকে সময় তো নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব, তবে পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো আপনাকেও। নমস্কার। নমস্কার।